আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আপনাদের সামনে আমি ভয়ঙ্কর এক গল্প নিয়ে আসব, যে গল্পটি আপনারা প্রতিদিনই শুনেন, দেখেন এবং চলছে সেই গল্পটি, কিন্তু সেই গল্পের কোনো সমাধান কিংবা শেষ নেই। এমনই একটি গল্পের মাঝে আমাদের বাংলাদেশের মানুষ রয়েছে এবং তার পাশাপাশি নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন বারমুডা ট্রায়াঙ্গেলের নাম। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং দৃশ্যমান একটি চিত্র, যেখানে রহস্যময়ের শেষ নেই। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি আসলে কি চলছে সেখানে। অথচ টেকনোলজি কতটা ফাস্ট, সায়েন্টিস্ট কতটা আপগ্রেড, তারপরেও সেটি উদ্ঘাটন করতে পারেনি। ঠিক তেমনি বাংলাদেশের আরেক বারমুডা ট্রায়াঙ্গেলের গল্পের মতো পিলখানার গল্প, যেখানে বিডিআরদের আজও পর্যন্ত আসলেই সমাধান হলো না যে তারা কি জেল থেকে আজও পর্যন্ত সঠিক বিচার পেয়ে ছাড়া পাবে কি পাবে না। আপনারা দেখুন, এই পিলখানার কত তথ্যই না, বিশেষ করে বাংলাদেশের জার্নালিজম যারা করেন কিংবা যারা লেখকই বিশ্লেষক কিংবা অর্থনীতিক বলেন, কূটনীতি বলেন, এমন কোনো লোক নাই যে যেখানে পারছে যতটুকু জানতে পেরেছে ততটুকু ইনফরমেশন না দিয়েছে, তথ্য না নিয়ে এসেছে। কিন্তু এর বিচার হয়নি, এর বিচার আজও হবে কিনা তাও সন্দেহের মধ্যে আছে। কিন্তু বিডিআরের পরিবাররা কিন্তু হাল ছাড়েনি। এর গল্প শেষ হোক আর নাই হোক, কিন্তু তারা তাদের হাল ছাড়েনি। তারা আজও পর্যন্ত এটার পিছনে লেগে আছে এটার শেষ দেখার জন্য। আসলে কি তারা কি শেষ দেখতে পাবে? এত কিছু তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কিংবা প্রমাণ হওয়া সত্ত্বেও আজও কেন তাদের এই বিচারের কাজ সম্পূর্ণ হচ্ছে না? আপনি দেখুন, আমরা শেখ হাসিনার কথা বলে আসছি, কিংবা যারা জেল থেকে এখনো পর্যন্ত এই বিডিআর হত্যাকাণ্ডের শিকার হয়ে আছেন, তারাও পর্যন্ত প্রত্যাশা করেছে যে তারা আল্লাহর কাছে দোয়া করেছে শেখ হাসিনা হয়তো বা একদিন ক্ষমতায় থেকে গেলে তারা বেরিয়ে আসবে জেল থেকে, মুক্ত কারাগার হবে, কিন্তু সেটি হয়নি। আমরা একটু খালেদা জিয়ার একটা ভিডিও ফুটেজ দেখি, তারপর পরবর্তী আরেকটি ফুটেজে যাব। প্রথমে খালেদা জিয়ার এই ভিডিওটি আমরা শুনি, খালেদা জিয়া কি বলেছে। সরাসরি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তিনি কথাগুলো বলেছে। চলুন আমরা একটু দেখে আসি। এই বিডিআরের ঘটনা হাসিনা আসার 1 মাস পরে কেন ঘটলো? হাসিনা সবকিছু জানতো, যার জন্য সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে এর আগে, আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে। এইবার কেন হাসিনা গেল না? তারপরের দিন কেন ঘটনা ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজে হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। 57 জন, হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার ছেলেদের ইয়ে হয়েছে, তারপরে বলবো 57 জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না। আমরা 57 জন অফিসারকে ইয়ে করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে, কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরো। আপনারা জানেন যে একজন ইয়ে ছিল, সে র্যাবে আমরা নিয়েছিলাম, লোকটা খুব ভালো ছিল, শায়েখ আব্দুর রহমান ছিলেন, গুলজার আপনারা জানেন, গুলজার ধরেছিল ওই শায়েখ আব্দুর রহমানকে। তার জন্য রাগ ছিল ওই মির্জা আজমের, তার বোনের জামাই ছিল। তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে, মোয়েনকে, অমুককে বারবার ফোন করেছে, হেল্প হেল্প হেল্প, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। কি বলে র্যাব আর্মি যে বসে আছে। ইম্পর্টেন্ট যেটি হচ্ছে যে আসিফ নজরুলের বিষয়টি আমি সবার কাছে পরিষ্কার করে একটি কথা বলতে চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কীটনাশক। দেখেন, শুধু তাই নয়, ইন্ডিয়া সেনাবাহিনী অর্থাৎ যিনি এখন বর্তমানে রয়েছেন, তার নামও নিতে চাচ্ছি না আমি, এবং রয়ের সহ বাইরের কালো হাত অর্থাৎ কালো ছায়া আমাদের দেশের উপর থেকে সরেনি। এবং আসিফ নজরুলের কাছে অনেকবার চেষ্টা করা হয়েছে এবং তাকে এই প্রশ্নগুলো যখন উঠানো হয়েছে বিডিআরের বিষয়গুলো, তিনি কিন্তু একটার পর একটা ডেট শুধু দিচ্ছে। কেউ অসুস্থ, কেউ কারো ডায়রিয়া, কারো করোনা মহামারী, কারো কোনো না কোনো প্রবলেম আছে। কেন এটা লেন্থি করা হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন? এটা নিয়ে তো এত কাহিনী করার দরকার নাই। যেখানে জামাতের নেতা ফাঁসির জায়গা থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছে, আর সে জায়গায় এই যারা নির্দোষ মানুষগুলাকে আটকিয়ে রাখার কারণ কি? আপনারা ওই অনেক সময় যারা হুজুগের পাগল বলা হয়, জামাত নেতাকে ফাঁসির ইয়ে থেকে কেন বের করে দিছে সেটা নিয়ে আন্দোলন করতেছে। অথচ গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে এই বিডিআর হত্যা মামলায় যারা বা বিডিআর পিলখানার যেই ঘটনাটি, এই ঘটনার রেশ ধরে যারা আজকে জেলে আছে তাদেরকে নিয়ে এত একটা বারো মিছিল মিটিং করতেছেন না। তাহলে আপনাদের আবেগটা কোথায়? আপনাদের চিন্তা চেতনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে?
আপনারাই বলেন। যাই হোক, আমি আপনাদেরকে তো এই এপিসোডগুলো দেখাচ্ছি এবং আরো অনেক তথ্য আছে, যে তথ্যগুলো আপনারা সামনে আরো দেখতে পেয়েছেন। এখানে এখন শুধুমাত্র কোনো তথ্যপাত্র আনার কোনো কিছুই নাই, কারণ অনেক সেনা সদস্যরা বাইরে থেকে স্টেটমেন্ট দিচ্ছে, যে যেখান থেকে পারছে এগুলা সংগ্রহ করে দিছে। তো অতএব এই সরকার এটা কার্যকর করার কথা, কিন্তু এই সরকার করছে না। তাহলে আমি আপনাকে কোথায় থেকে বিশ্বাসটা রাখবো বলেন? শুধু খাদ্যদ্রব্যের দাম মানে কমিয়ে আনলে তো আর দেশ চলবে না। দেশের অনেক জায়গা আছে, এই লোকগুলা মানে আমার মাথায় ধরে না যে বি কমন সেন্স। আপনারা রাষ্ট্রের এত বড় বড় দায়িত্বগুলো পালন করতেছেন, ছোট্ট এই বিডিআর হত্যা মামলার দায়িত্ব কি আপনারা পালন করতে পারছেন না? এই সরকারের আমলে এই বিচারটা খুব দ্রুত হওয়ার দরকার ছিল, কিন্তু এই সরকারের আমলে এটি হয়নি। তো এটার এই সরকারের আমলে প্রত্যাশা করা যায় না। যেখানে আসিফ নজরুলের মতো একটা বদমাশ মানুষ বসে থাকবে, সেইখানে এই বিচার হওয়া সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর, তাকে এটা খুব আগে থেকে নাটক সাজায় তাকে বসানো হয়েছে, যাতে করে কিছু জায়গা আছে যেটা ভারত এবং সেনাপ্রধান যেন এটা সুবিধা ভোগ করতে পারে, সেটাই হয়েছে। এটা নিয়ে আসলে বেশি এক্সপ্লেইন করার কিছু নেই, কিন্তু এখন প্রত্যাশা একটাই থাকবে, বিএনপি সরকার ক্ষমতা আসুক এবং নির্বাচনের মাধ্যমে তারা এসে এদেশের ক্ষমতা নিয়ে, কারণ বেগম খালেদা জিয়াও কিন্তু এই কথাটা নিয়ে বারবার বলছে। তো অতএব যে তারেক জিয়া, আমি মনে করি উনি যদি প্রাইম মিনিস্টার হয়, সবার আগে যেন এই বিডিআর হত্যা মামলা যারা নির্দোষী মানুষ জেল খাটছে তাদেরকে যেন খালাস করে দেওয়া হয়, এবং তাদের জীবনে যত বছর আসলে নষ্ট হয়েছে সেটা তো ফেরত দেওয়া সম্ভব না, তাদেরকে যেন একটা মর্যাদা রাখা হয়, যাতে করে এই পরিবারগুলো মানুষের কাছে ছোট হয়ে না থাকতে হয়। যাই হোক, আমি প্রত্যাশা রাখবো এই ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে একটু তথ্যপাত্র একটু ঘুরিয়ে নিয়ে এসে তারপর আমার ভিডিওটি শেষ করছি। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবল তাবল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিককে। সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি। রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়, হাউ ডেয়ার ইউ আর? জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 দিন ডিজিএফআইতে রাখা হয়। সেখান থেকেই আয়নাঘরের শুরু। 5 বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি। গত 24 আগস্ট বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক। এ সময় তিনি বলেন, আজিজ, মইনুল, আকবর, জিয়াউল আহসান এদের সবার হাত সে সময়ের রক্তে রঞ্জিত। আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের। সেদিন পিলখানার গুলির আওয়াজ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। টেলিভিশন সেটের সামনে বসা অনেকেই সেদিন প্রার্থনা করে বলেছিলেন, হে আল্লাহ, আমাদের সেনা সদস্যদের মুক্ত করো, তাদের জীবিত ফেরত দাও। কিন্তু নির্দয় জওয়ানরা একে একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন 57 জন সেনা সদস্যকে। 25 ও 26 ফেব্রুয়ারি চলা এই বিদ্রোহে মোট 74 জন প্রাণ হারান। নির্মম সেই হত্যাকাণ্ডের 15 বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক জানালেন, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, প্রাপ্ত রিপোর্ট সমূহে দেখতে পাই ঘটনার পরিকল্পনা হয় 2008 সালের ডিসেম্বর থেকে। এরপর 3 মাস ধরে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআরের 50 জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি, এটা সম্পূর্ণ অসত্য জেনেও তারা গোপন করেছিল। আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন। নামাজের পর তিনি সেখানে 1 থেকে 1.5 ঘন্টা বিডিআরের সৈনিকদের সঙ্গে মিটিং করতেন। পরে তার বাসায়ও একাধিক মিটিং হয়। সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন। মিটিংয়ে বিডিআরের সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন, বেশি মারার দরকার নেই, 2-3 জন অফিসার মেরে ফেললেই হয়, বাকিটা আমরা দেখব। এই 2 সাবেক এমপি হলেন ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক। ঘটনাবলীর বর্ণনায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতে না, বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। 2009 সালের সেপ্টেম্বরে বিডিআরের 3 জন পিলখানার ভেতরে আত্মহত্যা করেন। তবে আদৌ তারা আত্মহত্যা করেছিলেন কিনা সেটি তদন্ত হয়নি। এই 3 জন ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ভিডিওটি ওয়াচ করার জন্য, এবং আমার হিমেল ইউটিউব চ্যানেলটিকে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং বিগ নিউজ পেজে যারা দেখবেন সবাই পেজটিতে লাইক শেয়ার দিয়ে আপডেট